এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে মুমিন মুসলমানদের কাছে। স্পেসিফিক্যালি যদি বলা হয় তাহলে বাংলাদেশের মুমিন মুসলমানের কাছে। সেটা কি? সেটা হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধ তো লেগে গেছে, তাই না? ইসরায়েল এবং ইরান যুদ্ধ লেগে গেছে। তো এই মতো অবস্থায় এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি আসলে কোন পক্ষে? ইরানের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই দুই দেশের সাথে কিন্তু ভারতের সম্পর্ক ভালো ছিল। তবে তার মধ্যে যেটা মনে হয়, ইসরায়েলের সাথে সম্পর্কটা একটু বেশি ভালো ছিল। বাট ইরানের সাথেও বেশ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই ইরানের চাবাহার বন্দর তৈরি করার জন্য ভারতের সঙ্গে এই ইরান চুক্তি করেছিল। যে জায়গায় বন্দর নির্মাণ করলে ওই বন্দর দিয়ে ইরানের মধ্য দিয়ে, বিশেষ করে আফগানিস্তান সহ অন্যান্য মধ্য এশিয়ার দেশগুলোতে ভারত ব্যবসা বাণিজ্য করতে পারে। এর বাইরে ভারত পাকিস্তানের মধ্য দিয়ে এই ব্যবসা করতে পারতো, বাট পাকিস্তান তো আর সেই সুযোগ দিবে না, তাই না? অতএব এই হেতু ইরান যে ভারতকে এই সুযোগটা দিছিল, এটা কিন্তু ইরানের পক্ষ থেকে যে একটা বন্ধুত্বের নিদর্শন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এটাই। এবার অন্যদিকে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক একেবারে নতুন উচ্চতায় উঠছে। এই যে যুদ্ধ যে শুরু হলো, জাস্ট তার আগের দিনই উনি কিন্তু ইসরায়েল সফর করে, অর্থাৎ নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করে ভারতে আসেন। এবং এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম যে ঘটনা কি। যেদিন নরেন্দ্র মোদী ওখান থেকে উড়িয়ে রওনা দিল এবং ভারতের বুকে পা দিল, আর সাথে সাথে ইরান গিয়ে ইরান বলছি ইসরায়েল গিয়ে ইরানের উপরে হামলে পড়লো। বিষয়টা কি এখানে? কি তাহলে এমন নাকি, মানে এরকম মানুষ মনে করতে পারে, তাহলে কি নরেন্দ্র মোদীর এই নেতানিয়াহু দুজনকে সলা পরামর্শ করছে নাকি? বা নরেন্দ্র মোদী কি বলছে ঠিক আছে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ো, আমরা তো আসি, এরকম কিছু কিনা? অনেকে কিন্তু এরকম মনে করতে পারে। কিন্তু মানে যারা নাকি একটু ভিতরের খবর দেখবে না, শুনবে না, জানবে না বা অ্যানালাইজ করবে না, তারা এরকম অতি সরলীকরণ সিদ্ধান্তে আসতে পারে। কিন্তু ঘটনাটা আসলে তা না। আমি নিশ্চিত ইসরায়েল যে ইরানের উপরে হামলে পড়বে, এত গোপনীয় খবর নিশ্চয়ই নরেন্দ্র মোদীকে জানায় নাই। কারণ ইসরায়েল তো জানে যে নরেন্দ্র মোদীর সাথে আবার ওই যে ইরানেরও বন্ধুত্ব আছে, তাই না? তো খবরটা তো ফাঁস করে দিলে দিতেও পারে। অতএব ইসরায়েল এতটা বিশ্বাস নরেন্দ্র মোদীকে করছে আমার তো মনে হয় না। আসলে ঘটনা অনেকটাই কাকতালীয় আমার কাছে যেটা মনে হয়। কারণ ওইখানে ওই ইসরায়েলের উদ্দেশ্য ছিল তো সুপ্রিম কমান্ডের, অর্থাৎ ইরানের সুপ্রিম কমান্ডার সবগুলোকে একসাথে যদি পাওয়া যায় একেবারে নিকেশ করে দিবে। এখন ঘটনাচক্রে যেদিন নাকি নরেন্দ্র মোদী ওখান থেকে রওনা দেন, ওই দিন বা তার পর দিন ওই আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে একটা অত্যন্ত সুপ্রিম কমান্ডের মিটিং হচ্ছিল আর কি, যে খবরটাই ইসরায়েল পেয়ে যায় গোপন সূত্রে। তাদের যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে, তার মাধ্যমে সেটা পেয়ে যায়। এবং অতঃপর আমার ধারণা এখানে আক্রমণ করার সিদ্ধান্ত তারা তড়িঘড়ি নেয়, তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেয়, মানে খুব দ্রুত সিদ্ধান্ত নেয়, নিয়ে সেকেন্ড দেরি না করে হামলে পড়ে। বিষয়টা হলো এরকম। অবশ্যই নরেন্দ্র মোদী বলে নাই নেতানিয়াহুকে যে ঠিক আছে তোমরা যদি ইরানের উপর আক্রমণ করো আমাদের সমর্থন থাকবে, অথবা নেতানিয়াহু যে নরেন্দ্র মোদীকে বলছে যে ঠিক আছে আমরা আক্রমণ করতে চাচ্ছি, আমাদেরকে একটু সমর্থন দাও। বিষয়টা মোটেও না। এই বিষয় নিয়ে মনে হয় তাদের সাথে কোনো আলাপ আলোচনা যদি এমনি হয়েও থাকে, তাহলেও ওই আক্রমণ যে করতে যাচ্ছে নরেন্দ্র মোদী ইসরায়েল ত্যাগ করার পরপরই, বিষয়টা এরকম না। অর্থাৎ ঘটনা কাকতালীয়। কারণ এটা কিভাবে আগে ভাগে তো আর জানে না যে ওই আয়াতুল্লাহ আলী খামেনি তার টপ সমস্ত কমান্ডারদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসছিল, তাই না? কারণ যে বর্তমানে যে পরিস্থিতি চলছিল, তখন তো আসলে তারা সবাই গোপনে গোপনে খুবই সংগোপনে মিটিং করতো। কারণ তারা তো জানতো যে কোনো মোমেন্টেই তাদের উপরে হামলে পড়তে পারে ইসরায়েল। অতএব এইটা তো মানে কাকতালীয়ই হবে। এখানে ভারতের কোনো মানে সম্মতি অসম্মতি এগুলোর কোনো বিষয় নেই। বাট সেটা আসল প্রশ্ন না। আসল প্রশ্ন হচ্ছে যে তাহলে এখন এই যে ভারত কোন পক্ষে থাকবে? বিশেষ করে বাংলাদেশের যে ইউটিউবার আছে, সোশ্যাল মিডিয়ার যারা আছে, তারা কিন্তু ওই যে নরেন্দ্র মোদী ইসরায়েলের পাশে থাকবে বলে তাকে প্রচণ্ড রকম আলোচনা সমালোচনা করছে।
করতেই পারে, এটা তাদের রাইট, এবং বাংলাদেশের মুমিন মুসলমানদের ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে তারা সেটাই করবে, কারণ তারা যেহেতু মনে প্রাণে ইসরায়েল তথা ইহুদিদেরকে ঘৃণা করে এবং ধর্মীয় কারণে, রাইট। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের তৌহিদি জনতার যেমন অধিকার আছে তাদের ধর্মের ভিত্তিতে এই নরেন্দ্র মোদী কার সাথে বন্ধুত্ব করবে সেটাকে নিয়ে সমালোচনার, তাহলে আমার মনে হয় যে ভারতের লোকদেরও অধিকার আছে তারা তাদের দর্শনের পয়েন্ট অফ ভিউ থেকে বা ধর্মীয় বিশ্বাসের পয়েন্ট অফ ভিউ থেকে যে কোনো কারোর সাথে দোস্তালি করবে, তাই না? এখানে মুসলমানদেরকে খুশি করার জন্যে নরেন্দ্র মোদীকে কাজ করতে হবে, বিষয়টা এরকম কেন? মুসলমানরা কী মনে করে জানেন? তাদের সাইকোলজিক্যাল মাইন্ড সেট আপটাই এরকম, তারা আশা করে যে অন্যরা সর্বদাই মুসলমানদেরকে খুশি করে কাজ করবে, এটাই। তারা কিন্তু বোঝে না যে তাদেরকে খুশি করতে যাবে কি দুঃখে ইহুদি নাসারা কাফেররা, যেখানে মুসলমানরা ইহুদি নাসারা কাফের মুনাফিক মুশরিক তাদেরকে প্রচণ্ড রকম ঘৃণা করে, রাইট, এবং তাদের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদের চিন্তা ভাবনা করে, ওই যে গাজো আতুল হেন, তাই না? তো তাই যদি হয়, মুসলমানদের মনের মধ্যে যদি সারাক্ষণ এরকম অমুসলিমদের বিরুদ্ধে জিহাদের লেলিহান শিকার দেদীপ্যমান হয়ে থাকে, সেখানে অমুসলমানরা মুসলমানদেরকে খুশি করার জন্যে তারা কাজ করবে, এটা এই আশা করাটা কি বাতুলতা এবং মানে কি বলা যায়, মানে অনেকটা মূর্খের স্বর্গের বাস করার মতো না। নরেন্দ্র মোদী অবশ্যই তার দেশ এবং জনগণের স্বার্থে যদি ইসরায়েলের সাথে সম্পর্ক বেশি ভালো যদি করে ইরানের চাইতে, সেটাই করবে। এখানে ইরানকে খুশি করার জন্যে তো সে ইসরায়েলের সাথে বন্ধুত্ব একটু কম করবে না, সেটা তো করবে না। এবং অলরেডি আমরা যেটা জানি, ইসরায়েলের উন্নত প্রযুক্তির অস্ত্রপাতি এগুলোর একজন বড় ক্রেতা হলো এই ভারত, তাই না? এবং তাদের অস্ত্রপাতি যে কত উন্নত সেটা তো আমরা দেখলাম। একেবারে প্রিসিশন অ্যাটাক করে ইসরায়েল কী করছে, যেখানে আয়াতুল্লাহ আলী খামেনি তার উচ্চতম পারিষদবর্গ নিয়ে, যেখানে সেনাবাহিনী প্রধান ছিল, প্রতিরক্ষা বাহিনী প্রধান ছিল, গোয়েন্দা বাহিনীর প্রধান ছিল, আইআরজিসির প্রধান ছিল, এবং আরও বেশ উচ্চ পর্যায়ের অনেক অফিসার নেতা সেখানে ছিল, একেবারে প্রিসিশন অ্যাটাক করে সবগুলোকেই একদিনে একেবারে পরপরে পাঠিয়ে দিয়েছে। তাহলে তাদের অস্ত্রের গুণগত মান যে কী উন্নত, এটা তো অন্তত সারা দুনিয়া তো অলরেডি দেখলো। এটা তো সাফাবাজির কোনো বিষয় না, তাই না? তো এখন ভারতের পাশে পাকিস্তান সারাক্ষণ যুদ্ধংদেহী ভাব নিয়ে আসে, বাংলাদেশে সেই তালে পাকিস্তানের সাথে তাল মিলিয়ে যুদ্ধংদেহী ভাব নিয়ে থাকে। তো এই মোমেন্টে ভারতেরও তো এই উন্নত প্রযুক্তির অস্ত্রপাতি দরকার, যেহেতু তারা নিজেরা এখনও এরকমভাবে তৈরি করতে পারেনি। এবং তৈরি করতে যে পারে না সেটা কিন্তু যে এই নরেন্দ্র মোদীর আগে যে কংগ্রেস আমল ছিল, তখন কিন্তু আসলে এই ধরনের এই অস্ত্রপাতি নিয়ে এত গবেষণা তারা করছে আমার তো মনে হয় না। আমি আরও বরং দেখি যে যবে থেকে বিজেপি এই ভারতের ক্ষমতায় আছে তখন থেকে এরা মহাশূন্য প্লাস এ অস্ত্রপাতি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এগুলো নিয়ে অনেক অ্যাডভান্স, এবং এখানে মনে হয় বাজেট বরাদ্দ অনেক বেড়ে গেছে, যে কারণে আমরা দেখি যে এই নরেন্দ্র মোদীর আমলে নানা রকম মিজাইল টিজাইল এটা ওটা তারা তৈরি করছে। তো যাই হোক, আসল কথা হলো যে এখানে ইরানের পক্ষে থাকবে নাকি ইসরায়েলের পক্ষে থাকবে। এখানে ইরানের পক্ষে থাকার আসলে তেমন কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না, যদিও সাভার বন্দর একটা ফ্যাক্টর হতে পারে, বাট এটার জন্যেই যে ইরানের পক্ষে মানে যাবে ভারত, আমার তো মনে হয় না। প্রথমত এ ভারতের মানুষদেরকে কি ইরানের মানুষ বা ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি কি পছন্দ করে নাকি? না, করে না। কারণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারতের মানুষগুলো কি মুশরিক না, হিন্দু না, সেখানে তো অবশ্যই শিয়া মুসলিম অধ্যুষিত এই ইরান, তো তাদেরকে মনের দিক দিয়ে পছন্দ তো প্রশ্নই ওঠে না। হয়তো ঠেকায় পড়ে, যেহেতু তাদের নানা রকম স্যাংশন ট্যাংশন আছে, এইগুলো বাইপাস করে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য এইটা, তাই না? এবং ভারতের কাছে তারা তেল গোপনে বিক্রি করতো। এখানে যতটা না ভারতের স্বার্থ, তার থেকে ইরানের স্বার্থে তারা ভারতের সাথে এগুলো করতো। এবং অ্যাট দ্য সেম টাইম টু টাইম আমরা যেটা দেখেছি যে কাশ্মীরের ইস্যু বা ভারতে যে মুসলমান সম্প্রদায় বাস করে, একটা বেশ মাঝে মাঝে আমরা দেখতাম যে এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ভারতকে খুব একটা সাম্প্রদায়িক দেশ এবং কাশ্মীরের মুসলমানদের পাশে আছে,
কাশ্মীরে মুসলমানদের ওপরে হিন্দুরা অত্যাচার করছে, এগুলো নিয়ে অনেক সময় অনেক কথাটা বলতো, অনেক সময় অনেক কথা বার্তা বলতো। তো অবশ্যই অবশ্যই এটা ছিল ভারতের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ, তাই না? ইরানের ধর্মীয় নেতা একজন কট্টর ইমাম মুসলিম, সে তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারতের কিন্তু সমালোচনা করত এবং মনে করত এটা তার মানে আল্লাহ প্রদত্ত একটা নির্দেশ, তাই না? এখন ভারতের আভ্যন্তরীণ বিষয় এইভাবে মাঝে মাঝে সমালোচনা করবে, আর এরপর যে ইসরায়েলের সাথে এই ভারতের একেবারে ওতপ্রোত সম্পর্ক, যে ইসরায়েল জীবনে কোনোদিনও ভারতের সমালোচনা করেনি, সর্বতোভাবে যখনই এই ভারত বিপদে পড়ছে এই ইসরায়েল তাকে সাহায্য করছে। যেমন 1999 সালে কার্গিলের যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু প্রথমে ভারতীয় সেনাবাহিনী বেশ বিপদের মধ্যে ছিল, আর ঠিক তখনই এই ইসরায়েল তাকে সাহায্য করেছিল ইন্টেলিজেন্স ইনফরমেশান দিয়ে, এবং ওই উপরে গুলিগুল্লা করার অস্ত্রপাতি বা বিভিন্ন টেকনোলজি যেগুলো দিয়ে সাহায্য করছিল, এবং এর ফলে কিন্তু কার্গিলে অবশেষে ভারত জিতছিল। এবং ভারতের যে কোনো প্রয়োজনে ইসরায়েল সর্বতোভাবে সাহায্য করে। এখন এটা মুমিন মুসলমানদের কাছে খারাপ মনে হতে পারে, তো তাদের কাছে খারাপ হলে তাতে ভারতের কী যায় আসে? তাতে ভারতের কী যায় আসে? আপনারা যেহেতু ভারতকে পছন্দ করেন না, আপনারা যেহেতু ভারতের হিন্দুদেরকে মুশরিক বলে তাদের গালিগালাজ করেন, মালাউন বলেন, তাদের বিরুদ্ধে অভিশাপ দেন, তাদের বিরুদ্ধে যখন গাজওয়াতুল হিন্দ করেন, তখন আপনারা কি পছন্দ করলেন আর না করলেন এটা নিয়ে তো ভারতীয়রা মাথা ঘামাবে না, নরেন্দ্র মোদী তো মাথা ঘামাবে না, তাই না? অথবা আপনাদের জন্যে পপুলিস্ট কোনো ডিসিশন তো নরেন্দ্র মোদী নিবে না। আপনাদেরকে খুশি করলে ভারতের ফায়দা কী? মুসলমানদেরকে খুশি করলে ভারতের ফায়দা কী? কোনো ফায়দা আছে? বরং আপনাদেরকে খুশি করে আপনাদের সাথে বন্ধুত্ব করলে আপনারা ভারতের মধ্যে ঢুকে বন্ধুর বেশে ঢুকে পিঠে যে ছুরি মারবেন না তার কোনো গ্যারান্টি আছে? তো সার্বিক বিচারে আমার কাছে যেটা মনে হয়, ভারত তার নিজস্ব স্বার্থেই ইসরায়েলের পক্ষেই থাকবে, যদিও হয়তো উপরে উপরে বলবে না, বাট ভিতরে ভিতরে থাকবে। ভারতের নরেন্দ্র মোদী কিন্তু কখনোই উপরে উপরে বলে নাই যে আমরা ইসরায়েলের পক্ষে, না, কখনোই বলে নাই। কিন্তু ভিতরে ভিতরে ওই তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে, এবং রাষ্ট্রদূতের মাধ্যমে কেন, এই যে দেখলাম যে এই যুদ্ধের পরে সম্ভবত নরেন্দ্র মোদী আর নেতানিয়াহু আলাপও করছে ফোনে, তাই না? তো এখন ফোনে তো বলছে যে যুদ্ধ বাঁধানো উচিত না, থামা উচিত। এখন এর বাইরে আর কি বলছে না বলছে আমরা তো আর জানি না, কিন্তু নীতিগতভাবে ইসরায়েলের এগেনস্টে থাকার কথা না। এখানে ইরানের পক্ষে থাকার কোনো যুক্তিই আমি দেখি না। ইরানের সাথে থাকলে ভারতের ফায়দা কী? মুসলমানদের সাথে থাকলে ভারতের ফায়দা কী? বরং ভারতের ক্ষতি, অন্তত ভারতীয় পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে সেটাই মনে হয়। অতএব মুমিন মুসলমানদের বোঝা উচিত, তারা যদি তাদের ধর্মীয় আদর্শ অনুযায়ী ভারতকে ঘৃণা করে, ভারতের হিন্দুদেরকে মুশরিক বলে ঘৃণা করে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা যদি চায় তাদেরকে খুশি করার জন্য ভারত যে কোনো ডিসিশন নেবে বা কাজ করবে, ভাই আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আসলে মুসলমানদের কাছ থেকে ভারতের তো আসলে পাওয়ার কিছু নেই, তাই না? ভারতের এমন কিছু নাই যা নাকি মুসলিম কোনো কান্ট্রি থেকে আনতে হবে, শুধুমাত্র তেল ছাড়া। ইরানের কাছ থেকে তেল নেয়, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই ওখান থেকে তেল নেয়। তো এখন মুসলমানদের কাছ থেকে তেল না কিনলেই বা কি, দরকার পড়ে না তো। প্রয়োজন হলে যদি পরিস্থিতি এমন হয় যে মুসলিমরা বললো যে ভারতের কাছে তেল বিক্রি করব না, ইসরায়েলের পক্ষে গেলে ভারত যদি ওই ইরান বলে এই আমরা তোমার কাছে তেল বিক্রি করবো না, সো হোয়াট? এখন কি তেলের উপরে কি মুসলিম দেশগুলোর একচ্ছত্র আধিপত্য নাকি? ভারত তখন রাশিয়া থেকে তেল কিনবে, ভেনিজুয়েলা থেকে কিনবে, আমেরিকা থেকে কিনবে, তাই না? তো কোনো কিছুর জন্যই তো মুসলমানদের উপরে নির্ভর করতে হয় না, তাই না? অথচ মুসলিম দেশগুলোকে কিন্তু বিপুলভাবে এই ভারতের উপরে নির্ভর করতে হয়। এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভোগ্য পণ্যের একটা বিশাল অংশ ভারত থেকে যায়। সো বাংলাদেশের মুমিন মুসলমানরা রাত দিন ভারতের ধ্বংস কামনা করে, অথচ আবার সেই ভারত থেকে চাউল, ডাল, তারপরে কি মশলা, এগুলো এনে আবার তাদের উদর পূর্ণ করতে হয়। এবং নট অনলি দ্যাট, বাংলাদেশের অর্থনীতি থাকা যে গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল, তার কাঁচামাল যেমন তুলা, সুতা, রং ইত্যাদি সেই ভারত থেকে আনতে হয়। সো মুসলিম দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক
উন্নত করার তো কোনো দরকার নেই। আর যখন নরেন্দ্র মোদী জানে যে মুসলমানরা এই নরেন্দ্র মোদী সহ ভারতীয়দেরকে হিন্দু এবং মুশরিক বলে ভয়ঙ্কর রকম ঘৃণা করে, তখন এরা এই ভারত যত সম্ভব মুসলিম দেশগুলোকে এড়িয়ে যাওয়ারই তো চেষ্টা করবে নাকি? এবং সেটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ না। আপনারা ঘৃণা করবেন, আপনারা অভিশাপ দিবেন, আবার আপনার সাথে দোস্তালি করতে হবে, কি মস্কারি নাকি? জগৎটা কি এভাবে চলে? ধন্যবাদ।